আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি যা নিয়ে আলোচনা করব সেগুলা তোমরা এই ভিডিওর কমেন্টে অনেকে জানতে চাও এবং পার্সোনালি আমাকে এই অফলাইনে অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে ভাই ইংরেজিতে যারা দুর্বল তারা যদি কোনোভাবে মেডিকেলের চান্স পায় তাহলে তাদের জন্য কি হবে? মানে তারা তো ইংরেজিতে দুর্বল, তাদের জন্য কিভাবে তারা পড়তে পারবে সহজে? এবং যারা আসলে অনেকে বলেন যে মেডিকেলের পড়াটা যে ইংরেজিতে হয় সবগুলা কি ইংরেজিতে থাকে নাকি বাংলাতেও কিছু আছে কিনা, বা ইংরেজি হুবহু লাইন টু লাইন মুখস্থ করতে হয় কিনা। হ্যাঁ, মানে মোটামুটি ইংরেজি বিষয় নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেও জানতে চাও এবং পার্সোনালি আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে অনেকে জানতে চাইছে অনেক আগে। যাই হোক, তাই ভাবলাম যে আমি এটা নিয়ে একটা ভিডিও করি এবং যারা আমাকে নতুন দেখছে তারা আমার পরিচয়টা জেনে নাও যে আমি সাদিকুর রহমান সাদিক, পড়াশোনা করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে। তাহলে আজকে ভিডিওটা আমি শুরু করি। প্রথম কথা হচ্ছে যে ইংরেজি সব কিছু আছে কিনা, মানে এই বইগুলা কি সবগুলো ইংরেজিতে নাকি বাংলাতেও আছে? হ্যাঁ, বইগুলা সবগুলাই ইংরেজিতে এবং কোনো বইয়ে এখানে বাংলা নাই। কারণ মেডিকেল সায়েন্স তো তো এটা হচ্ছে পুরা ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা স্বীকৃতি এবং তুমি বাংলাদেশে থেকে মেডিকেল পড়বা এবং এটা বাইরের দেশে গিয়েও ওইটা আবার অ্যাপ্লাই করা লাগে। ঠিক আছে, সেমভাবে যদি কেউ ধরো যে আমেরিকা থেকে এই এমবিবিএস কমপ্লিট করে আসে, তারপর সেও কিন্তু বাংলাদেশে এসে সেম চিকিৎসাই দিবে। হয়তো বা কিছু জিওমেট্রিক্যালি চেঞ্জ থাকতেই পারে, কারণ ধরো যে আফ্রিকা দেশে যেই রোগ থাকে, হ্যাঁ, মানে কমন রোগ, সেগুলো তো আর বাংলাদেশে নাও থাকতে পারে। তো এই ব্যাপারগুলো অবশ্য আছে, কিন্তু পড়াশোনা সেম। ওকে, বই সেম পড়তে হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইংরেজি বইটা পড়তে হয়, ইংরেজি পড়তে হবে, এখানে বাংলার কোনো চান্স নেই। আচ্ছা, এরপর হচ্ছে যে ইংরেজি হচ্ছে হচ্ছে কি, আচ্ছা যারা দুর্বল তাদের জন্য একটু পরে বলতেছি যে কি করবে। তো ইংরেজি এখন হুবহু লাইন টু লাইন মুখস্থ করতে হয় কিনা এটা অনেকে জানতে চায়। তো ইংরেজি আমি বলবো যে হুবহু লাইন টু লাইন মুখস্থ করতে হয় না, তবে লাইন টু লাইন অবশ্যই পড়তে হয়। কেন পড়তে হয়? কারণ তোমার একটা টপিক সম্পর্কে বিস্তারিত বুঝতে হয়। ঠিক আছে, একটা টপিক সম্পর্কে বিস্তারিত বুঝতে হয়। কারণ এখানে যদি কোনো কিছু বোঝার বাকি থাকে, ভুল থাকে, তাহলে কিন্তু তোমার যে ডাক্তারিতে এটা ক্ষতি হবে। ঠিক আছে, তুমি একটা জিনিস ভালো করে বুঝলা না, ওটার সম্পর্কে ক্লিনিক্যালি অ্যাপ্লাই করতে গিয়ে কোনো না কোনো সময় ধরা খাবাই। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সবটা লাইন বাই লাইন ইংরেজি পড়তে হয়। এখন মুখস্থর ক্ষেত্রে আমি বলি যে কোনটা মুখস্থ করতে হয়। মুখস্থ করতে হয় বলতে তুমি একটা জিনিস বুঝলা এবং এটা তো মনে রাখতে হবে, তো এটা তো এক হিসেবে মুখস্থই, তাই না? এবং এখন যদি পরীক্ষায় কোনগুলো মুখস্থ করে বলে আসতে হয় লাইন টু লাইন ইংরেজি, সেগুলো আমি বলি। কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ডেফিনিশন। ওকে, মানে সংজ্ঞা। তোমার একটা শব্দ, ওইটার সংজ্ঞাটা একটু মুখস্থ বলতেই হয়, টিচাররা নাহলে মাইন্ড করে, এবং হুবহুই বলতে হয় গাইড থেকে। তবে এগুলা তো সহজভাবে ছোট করে ওনারাই আবার সাজেস্ট করে দেয় লেকচারে। তো সেক্ষেত্রে ধরো যে হিমোলাইসিস কি, এটা হিমোলাইসিস। তারপরে ধরো যে ইরিথ্রোপোয়েসিস, হ্যাঁ, মানে ওই যে রক্ত, যে আরবিসি উৎপাদন, এটাই এরিথ্রোপোয়েসিস বা লিউকোসাইটিস বা এইগুলো আর কি। এরকম কিছু ডেফিনেশন আছে, তোমরা আসলে আর কি বুঝবা না যারা ইন্টার পড়ো, একটু হলেও এই শব্দগুলোর সাথে পরিচিত আছো। তো এইরকম কিছু জিনিসের ডেফিনেশন পড়তে হয়। ধরো যে জন্ডিস, হ্যাঁ, জন্ডিসের ডেফিনেশনটা পড়তে হবে। ঠিক আছে, ইংলিশে পড়তে হবে। তো এইগুলো কিন্তু মুখস্থ করে আবার বলতে হয়। তবে সহজে আছে, বারবার পড়তে পড়তে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে হুবহু এইগুলাই বলতে হয়, এবং বাকি যেগুলো আছে সেগুলো হুবহু না বললেও তোমার অবশ্যই তো মনে রাখতে হবে। ধরো জন্ডিস কয় প্রকার আছে, কি কি, এগুলো তোমার মনে মনে রাখতে হবে না? ধরো সেমভাবে এগুলো হুবহু তো আর ডেফিনিশন না যে তোমার এগুলো বাংলার মতোই লাগে আলটিমেটলি। আচ্ছা, এখন আসি যে সবার শেষে একটা কথা, সেটা হচ্ছে ইংরেজিতে যারা দুর্বল তারা মেডিকেলে এসে কী করবে। দেখো, ইংরেজিতে তুমি দুর্বল মানে এই না যে তুমি ইংরেজিতে কিছুই পারো না। ঠিক আছে, তুমি ইংরেজিতে অ্যাটলিস্ট রিডিং তো পড়তে পারো, তাই তো? রিডিং তো পড়তে পারো। এবং এখানে আরেকটা বিষয় কিন্তু বলে রাখি যে আমি মনে করি যে একজন স্টুডেন্ট অবশ্যই ইংরেজিতে যে মানে ইংরেজিটা পড়বে এবং বাংলাটা কি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় যে যদি কোনো ওয়ার্ড কঠিন থাকে যেটা তোমার আয়ত্তের ভিতরে নাই, এটার শব্দের অর্থটা জানতে পারছো না,
তাহলে সেটা তো তুমি গুগলে সার্চ করবা বা ডিকশনারিতে সার্চ করবা স্বাভাবিকভাবে। আমি তো সেম কাজটা করি, সব শব্দের অর্থই যে আমরা পারবো এমন তো না, আমরা তো বাঙালি, তাই না? তো আমরা তো সার্চ করি কোনো শব্দ যদি না বুঝি। হ্যাঁ, কিন্তু যদি তুমি লাইন বুঝো না, মানে একটা ধরো যে আই এম এ স্টুডেন্ট, এটার বাংলা অর্থ কি? আমি একজন ছাত্র। সেমভাবে তোমার একটা বড় একটা ধরো ইংলিশ বাক্য থাকলো, সেটার বাংলা করতে পারতেছো না, ধরো একটা শব্দ না বললে তো এটা সার্চ করা যায় গুগলে। ইভেন একটা ছোটোখাটো বাক্যও কিন্তু সার্চ করা যায়, কিন্তু এখন এত বড় একটা আহ, তোমার প্যারাগ্রাফের মতো থাকবো, এটাকে তো তুমি আর সার্চ করলে হবে না। ঠিক আছে, ট্রান্সলেশন অনলাইনের মাধ্যমে করলে তো হবে না, এটা তোমার নিজেরই করতে হবে। এইটা একটু থাকতেই হবে, মাস্ট। একজন যদি গ্রামার পারে না, সমস্যা নেই। একজনের যদি ইংলিশে কথা বলতে পারে না বা ইংলিশ বলতে পারে না কিছু, এটাও সমস্যা নেই, কিন্তু ইংলিশে ট্রান্সলেশনটা বুঝতে হবে, এটা মাস্ট লাগবে। হ্যাঁ, আর ইংলিশে পরে ট্রান্সলেশন বুঝলে যেইগুলো মুখস্থ আমি তো বললাম ওইগুলো বলে দিবে। আর আর হচ্ছে গিয়ে কিছু জিনিস যেগুলো মনে রাখতে হয়, তোমার নিজের বুঝে তারপর মনে রাখতে হবে, সেগুলো তো তোমার নোটস আছে। আচ্ছা, আমি ক্লিয়ার করে বলে দেই, গাইড আছে, গাইড থেকে তো ওই মানে সারমর্মটা অনেকে, আমি নর্মালি পার্সোনালি যেটা করি যে মেন বই থেকে হচ্ছে টপিকটা বুঝি, আর গাইড থেকে হচ্ছে আইটেম বা কোনো পরীক্ষার আগে ওইগুলো রিভিশন করে যাই, কারণ এত সময় তো পরে পাওয়া যায় না যে আমি মেন বই পড়বো পরীক্ষার আগে। তো সেক্ষেত্রে অবশ্যই মুখস্থের বিষয়গুলো গাইড থাকে বা ছোটো করে যেগুলো মুখস্থ করতে হয় বা যেগুলো মনে রাখতে হয়, পরীক্ষায় লিখে দিয়ে আসতে হয়, এগুলো তো গাইড থেকে পড়তে হয়। আর হুবহু যে টিচারদের সামনে গিয়ে যেটা বলতে হয়, এটা হচ্ছে ডেফিনেশন, সংজ্ঞা। ওকে, আচ্ছা, যারা দুর্বল তারা আসো, মেডিকেলে চান্স পাইলে অটোমেটিকই সবাই ঠিক হয়ে যায়, কারণ এখানে ইংলিশ নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। আগে তোমার কথা হচ্ছে গিয়ে তুমি যদি বেশি দুর্বল থাকো তাহলে তো তুমি চান্সই পাবা না। তোমার যে 15 নম্বর ইংলিশের উপর থাকে ওইগুলো তো পারতে হবে, 15-র মধ্যে অ্যাটলিস্ট 10-11 তো পাইতেই হয়, তাই না? আর কম পাইলেও হয়, তারপর বললাম আর কি, অ্যাটলিস্ট 15-এর মধ্যে 10 পাওয়ার তো একটা যোগ্যতা থাকতে হবে। সেক্ষেত্রে তোমার অটোমেটিকই আমি আশা করি যে ইংলিশের যে ট্রান্সলেশনগুলো সেগুলো বুঝবা। এবং একজনের যদি আসলেই তোমার বেশি লেকিংস থাকে, তাহলে আমি বলবো তুমি পার্সোনালি ইংলিশের যে ট্রান্সলেশনগুলো আছে কীভাবে ট্রান্সলেট করতে হয়, হ্যাঁ, সেইগুলা শিখো, যদি না শিখে থাকো আর কি। আর বেশি যদি দুর্বল থাকো তাহলে তো তোমার এই বলবো তোমার এইগুলা ক্লাস 7, 8 বা 9, 10-এ অনেক ঘাটতি ছিল, যার কারণে তোমার ইংলিশে ট্রান্সলেশন করতে প্রবলেম হচ্ছে। আর এমনিতে অন্য কিছু নাই, কারণ ট্রান্সলেশনটা লাগে, তোমার একটা মেইন বই পড়তে গেলে তোমার এই ট্রান্সলেশনটা লাগবে, তোমার বুঝতে হবে তো, তাই না? আর পরীক্ষাটা তুমি মেইন দেখো যে পরীক্ষায় কী করতে হবে, পরীক্ষাতে ডেফিনেশন হলেই হচ্ছে। আর তোমার এই ধরো ওইটা পরে ওইগুলো বাংলার মতোই লাগে, তুমি যখন যখন দেখবা যে জন্ডিসের টাইপ হচ্ছে প্রি হেপাটিক, ঠিক আছে, হেপাটিক আর ধরো পোস্ট হেপাটিক। তো প্রি হেপাটিক মানে কি? হেপাটিক মানে হচ্ছে ধরো লিভারের আগে, প্রি মানে আগে, তাহলে প্রি হেপাটিক। আর হেপাটোসেলুলার মানে হচ্ছে যেটা লিভারের মধ্যে থেকে জন্ডিস হয়, এটা হচ্ছে ধরো হেপাটোসেলুলার মানে হেপাটিক। তারপরে পোস্ট হেপাটিক মানে কি? ওই যে লিভারের পরে যে যেটা হয় আর কি, যেই লাইনে হয়। আচ্ছা, যাই হোক, এগুলো বুঝবে না অনেকে, তো আমি জাস্ট বলতেছি এতে এই তিনটা তো অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, কোন সময় আর কারণগুলা, ধরো যে প্রি হেপাটিক কেন হয়, কোন সময় প্রি হেপাটিক জন্ডিস হবে, তখন আমরা ওই 4-5টা একসাথে এই কারণ থাকে, সেগুলো আমরা দেখি যে ধরো যে অ্যাবনর্মাল হিমোলাইসিস বা এগুলো আমরা, এটা হচ্ছে ধরো একটা কারণ। তারপরে ধরো ভাইরাল হেপাটাইটিস, তারপরে ধরো কোলেনজিওকার্সিমা বা কোলিয়াথিয়াসিস, এইগুলো আর কি। তো এরকম কিছু পয়েন্ট মুখস্থ রাখতে হয়। বা তোমার ধরো যে একটা ওষুধ তুমি খাইলা, এটা দ্বারা কী কী ইন্ডিকেশন, মানে কী কী তোমার উপকার হবে, তাহলে তুমি কী করবা? তাহলে ওই ওষুধটা তো মুখস্থ করতে হবে, এটা তো মাস্ট। ধরো যে একটা ওষুধ আছে ফিনক্সি বেনজামিন, তো তোমার এটা তো মুখস্থ রাখতে হবে। এইটা বাংলা হলেও তোমার কঠিন লাগবে, মুখস্থর জিনিস তো বাংলাও কঠিন লাগবে, আর তোমার হচ্ছে গিয়ে ইংলিশও কঠিনই লাগবে। বাংলা আর ইংলিশ সেমই লাগে এই জায়গায়। ধরো ফিনক্সিবেনজামিন, ঠিক আছে, ফিনোটুইন, তো এইগুলা তোমার হচ্ছে গিয়ে নামগুলো একটু কঠিন, তো তারপর মুখস্থ রাখতে হয়। এখন নাম কঠিন হোক সহজ হোক, ধরো যে একটা আমরা যখন এই যে ক্লাস 9-10-এ বিভিন্ন বা ইন্টারও যখন দেখি যে একটা আহ, ধরো যে একটা প্যারাগ্রাফ থাকে, ঠিক আছে, ইংলিশে, তো এই প্যারাগ্রাফ থেকে কি করতে হয়, আমরা অনেকগুলো শব্দের অর্থ শিখতে হয়, বা নতুন যে ওয়ার্ডগুলো আছে। তো এখন যদি তোমাকে বলে যে ওই ওয়ার্ডগুলো সবগুলা মুখস্থ রাখতে এবং অর্থ মুখস্থ রাখতে, হয়তো বা কয়েকটা কিছু মুখস্থ রাখতে পারবা, সবগুলো কি মুখস্থ রাখতে পারবা না। সেইভাবে এখানেও তো সব ওষুধ তুমি মনে রাখতে পারবা না, যেগুলো তোমার হচ্ছে বেশি ইউজ হয় সচরাচর। ধরো যে এখন নাপা,
প্যারাসিটামল, এইটা এইটা কি সচরাচর ইউজ হয়, এটা কি আর পড়তে হয়? তো এরকম অনেক ওষুধ আছে পড়তে হয় না। আর যেগুলো নতুন এগুলো বারবার পড়তে পড়তে পরে কিন্তু অটোমেটিক মনে আসে, স্বাভাবিক, তাই না? তো সেম জিনিসটা এখানেও হয়। তোমার হচ্ছে অনেকগুলো ওষুধ আছে, ধরো যে ওষুধগুলোর নাম মুখস্থ করতে হয়, হয়তো বা সবগুলো মনে রাখতে পারবা না, কিন্তু পরীক্ষার আগে যদি আবার রিভাইজ দিয়ে যাও তখন একটু মনে রাখা সম্ভব। পরে ভুলে গেলেও পরে আবার যখন যেগুলো অ্যাপ্লাই হয় ক্লিনিক্যালি, যেগুলো আমাদের বাস্তবে ইউজ হয়, সেগুলো কিন্তু আবার মনে রাখলেও হয়ে যায়। ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমার জানতে হবে। আর হচ্ছে ধরো যে একটা ওষুধ, এই ওষুধটা এখন কী কী কাজে ইউজ হয়, হ্যাঁ? তো ধরো যে একটা ওষুধ, ধরো যে তোমার অ্যাটেনোলল, হ্যাঁ, এই ওষুধটা এখন কী কী কাজে ইউজ হয়? ধরো যে তোমার এটা ব্লাড প্রেশার কমায়, তাহলে এটাকে বলে অ্যান্টি হাইপারটেনসিভ। ঠিক আছে? বা এটা আর কি কাজ করতে পারে? ধরো যে হার্টে যদি কোনো কাজ করে, তাহলে ধরো হার্টের টাকিকার্ডিয়া, মানে ধরো হার্ট রেট বাড়ায় দিবে বা হার্ট রেট কমাই দিবে, এরকম কিছু মুখস্থ রাখতে হয় যে এইগুলা পরে একটা ওষুধে এরকম এগুলো লাগে। হ্যাঁ, আবার একটা ওষুধ তুমি যখন খাবা তখন এটা সাইড ইফেক্ট কী কী থাকতে হয়, তো মোটামুটি সব তো কমনই থাকে, তাই না? ধরো যে নোসিয়া, ভমিটিং, তারপরে ধরো ডায়রিয়া, কনস্টিপেশন, এই রকম আর কি। তো এগুলা পরে একটু মনে রাখতে হয়। তো এগুলো কি ইংলিশ দেখে তোমার বেশি ভয় লাগতেছে যে এগুলো ইংলিশ দেখে আমি পারবো না? এগুলো বাংলা হইলেও তো তোমার মনে রাখতে প্রবলেম হইতো, তাই না? তো এই বিষয়গুলো আর কি। মেডিকেলে যারা আসবে তাদেরকে আমি স্বাগতম জানাই। অবশ্যই ইন্টারে ভালো করে পড়ে আসো। শুধু ইংলিশ না, বায়োলজি, কেমিস্ট্রি সব কিছুরই দরকার আছে। সবগুলো ভালো করে পড়ে, এবং প্রত্যেক বছরে যে চান্স মার্ক থাকে, মানে লোয়েস্ট মার্ক, অ্যাটলিস্ট ওইটার উপরে যাতে পাও, ওই রকমভাবে পড়ো। এবং যারা টপার আছে তারা তো তাদের হিসাব আলাদা, তারাও একবার টপ রেজাল্ট করতে চেষ্টা করো, যাতে ঢাকা মেডিকেলে টপ 10-এ থাকতে পারো, এরকমভাবে পড়ো। হ্যাঁ, আর যারা মিডলে আছে তারাও এরকমভাবেই পড়ো, এবং অ্যাটলিস্ট টার্গেটটা যদি সর্বোচ্চ থাকে, তাহলে অ্যাটলিস্ট মাঝখানে হলেও পাবা, সর্বনিম্ন হয়তো বা পেতে পারো। ঠিক আছে? তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে ইংরেজি আসলে দুর্বল যারা, তারা আসো, কোনো সমস্যা নেই, তোমরা পারবা। হ্যাঁ, হয়তো বা এই ট্রান্সলেশনটা বেশি না পারলে একটু ঝামেলা হতে পারে, ট্রান্সলেশনটা শিখো। তো এই ছিল আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আমি চাচ্ছিলাম যে এটা 6-7 মিনিটে বুঝাই দিতাম, এখন দেখা যায় ডাবল সময় লাগছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি কোনো কিছু সম্পর্কে বুঝতে প্রবলেম হয় বা কোনো কিছু সম্পর্কে জানতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে বা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।